ভিন্ন উদ্দেশ্য যাদের তারাই নির্বাচন নিয়ে ভয় পায়, বললেন তারেক রহমান। নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান। হাসিনার বিরুদ্ধে হত্যা গণহত্যার 237 মামলা, বিচারের জন্য দেশে ফেরাতে চেষ্টা চালিয়ে যাবে সরকার। নতুন বই হাতে শিক্ষার্থীদের উচ্ছ্বাস, একসাথে দিতে না পারায় শিক্ষা উপদেষ্টার দুঃখ প্রকাশ। ভবিষ্যতে তরুণদের মেধা দেখে আসবে বিনিয়োগ, বললেন প্রধান উপদেষ্টা। বাণিজ্য মেলার উদ্বোধন। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ব্যাংক হিসাবে 109 কোটি টাকা, 628 শহীদ পরিবারকে অর্থ সহায়তা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: নতুন বছরে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে এগিয়ে যাবে 21 টেলিভিশন। টেলিভিশন আগামীতে উত্তরোত্তর তার উন্নয়ন হবে এবং মিডিয়াতে একটা জোরালো ভূমিকা রাখবে। যারা জনগণের রায়ের মুখোমুখি হতে ভয় পায় এবং যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য আছে, তারাই নির্বাচন আয়োজন নিয়ে বিভ্রান্তি তৈরি করছে, এমন দাবি করে জনগণকে মানসিকভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের নেতাকর্মীদের কোনো অপপ্রচারে কান না দিতেও আহ্বান জানান তারেক রহমান। আর বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেছেন, বিএনপি ও শীর্ষ নেতৃত্বকে দূরে সরিয়ে রাখতে নতুন করে চক্রান্ত শুরু হয়েছে। মাহিলা ইসলামের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন। আলোচকরা বিগত আন্দোলনে ছাত্রদলের ভূমিকা তুলে ধরে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি এবং সংস্কার ও নির্বাচন নিয়েও কথা বলেন তারা। এই ইউনিটির সুযোগ কারা নিচ্ছে, কারা নিতে চায়, কারা আবার নতুন করে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করতে চায়। পৃথিবীতে যত দেশে গণঅভ্যুত্থান হয়, সে গণঅভ্যুত্থানের পরে কিন্তু নির্বাচন হয়। সংস্কারের জন্য বছরের পর বছর বসে থাকে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও অভিযোগ করেন, নতুন করে আবারও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। দলের শীর্ষ নেতাদের দূরে সরিয়ে রাখতে দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত রয়েছে। এই চক্রান্ত আবার শুরু হয়েছে। কি করে বাংলাদেশের সত্যিকার যারা বাংলাদেশে বিশ্বাসী, যারা জোর গলায় বলতে পারে সবার আগে বাংলাদেশ, সেই দলকে, সেই নেতাকে আজকে তারা দূরে সরিয়ে রাখতে চাচ্ছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংস্কার ও নির্বাচন নিয়ে যারা কূটকৌশল করছে তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও কার্যকর পন্থা। নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, যাদের ভিন্ন উদ্দেশ্য আছে তারাই নির্বাচনের মুখোমুখি হতে ভয় পায়। দেশে প্রয়োজনে আরও নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটবে, এটি গণতান্ত্রিক রীতি। এ নিয়ে বিচলিত হবার কোনোই কিছু নেই। রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে বিএনপি সকল গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায়। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানকে সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ছাত্রদলের নেতাকর্মীরা। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান দমনে, গণহত্যা ও হত্যায় সর্বোচ্চ 237 মামলা মাথায় নিয়ে ফেরারি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে কমপক্ষে 95টি, আর মামলা আছে একটি। দ্বিতীয় সর্বোচ্চ 227 মামলার আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
ওই 2 মাস ঘিরে শুধু রাজধানীতে মামলা হয় 345টি। 554 আসামির মধ্যে গ্রেফতার হয়েছে 353 জন। সংশ্লিষ্টরা বলছেন মামলাগুলোর তদন্ত চলছে। বাকিটা থাকছে দীপু শিকদারের রিপোর্টে। বিদায়ী বছর 2024 সালের জুলাই মাসে কোটা আন্দোলন ঘিরে উত্তাপ ছড়ায়। ক্রমেই ঢাকা শহরের গণ্ডি পেরিয়ে এই আন্দোলন সংঘাতের রূপ নেয়। আন্দোলন দমাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ দলীয় নেতাকর্মীদের ব্যবহার করে বিগত সরকার। প্রতিদিন লম্বা হতে থাকে নিহত আর আহতের সংখ্যা। গ্রেফতার হয়েছেন বহু মানুষ। অবশেষে 5 আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান তিনি। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর একের পর এক হত্যা মামলা দায়ের হতে থাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, ছেলে জয়সহ শেখ পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ 237টি মামলা হয়েছে। পাশাপাশি হাসিনা সরকারের মন্ত্রী, এমপি, শীর্ষ আমলা, সেনা ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও হয়েছে হত্যা মামলা, যার মধ্যে গ্রেপ্তার হয়েছেন 253 জন। এর মধ্যে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী সহ জামিনে মুক্তি পান 25 জন। পুলিশ সদর দপ্তর বলছে গুরুত্ব দিয়ে চলছে এসব মামলা তদন্ত। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা এবং হত্যা সহ যে সমস্ত মামলা হয়েছে সেই মামলাগুলো তদন্ত কার্যক্রমে এগিয়ে চলছে এবং পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে প্রত্যেকটি মামলার কিন্তু তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন আগামী 3 মাসের মধ্যে তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন জমা দিতে পারে। জুলাই আগস্টের অভ্যুত্থান চলাকালীন সময়ে হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধ এবং গত 16 বছর ধরে গুম, ক্রসফায়ারের মতো যে মানবতা বিরোধী অপরাধ, পিলখানা হত্যাকাণ্ড এবং হেফাজতে ইসলামের হত্যাকাণ্ড, মোটা দাগে এই কয়েকটি বিষয়ের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছে। তিনি জানান আইন মেনে প্রতিটি অভিযোগের সুষ্ঠু তদন্ত শেষ করা হবে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। দিল্লি ঢাকা সম্পর্ক এই ইস্যুতে আটকে থাকবে না বলেও মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেছেন প্রতিবেশী সহ সবার সাথে সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। 24-এর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ দেশের বিভিন্ন আদালতে শতাধিক হত্যা মামলা করা হয়েছে। মন্ত্রণালয় সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। যদি ফেরত আনতে না পারেন, ভারতকে আপনি আনুষ্ঠানিক চিঠি লিখেছেন, কোনো জবাব পাননি, তাহলে কি আসলে ঢাকা দিল্লি রিলেশন? না, দেখুন আমি মনে করি যে দুটো পাশাপাশি চলবে, কারণ এটা হলো একটা ইস্যু, কিন্তু আমাদের আরো অনেক স্বার্থের ইস্যু আছে দুই পক্ষেরই, আমরা সেগুলি নিয়ে পাশাপাশি আগাবো। ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়নের কারিগরি কাজ চলছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমরা আমাদের প্রতিবেশীর সাথেও ভালো সম্পর্ক চাই, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা ভালো সম্পর্ক চাই, চীনের সাথেও ভালো সম্পর্ক চাই, কারণ আমাদের স্বার্থ আছে প্রতিটি ক্ষেত্রেই ভালো সম্পর্ক রাখার ক্ষেত্রে। এবং আমি বিশ্বাস করি যে যাদের কথা বললাম তাদেরও স্বার্থ নিহিত আছে ভালো সম্পর্কের মধ্যেই। এ মাসে দ্বিপাক্ষিক সফরে চীনে যাওয়ার কথা জানান উপদেষ্টা তৌহিদ হোসেন। এই 3 দেশের সাথে সম্পর্ক আমাদের গুরুত্বপূর্ণ। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে সরকার শেখ হাসিনাকে উপস্থিত রেখেই তার বিচার করতে চায় বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরও জানান, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার চিঠি পাঠানো হয়েছে। এখন ফেরত চাওয়ার ব্যাপারে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি এবং ভারতের সাথে আমাদের একটা চুক্তি আছে, সেটাও আমরা বলেছি। সেখানে একটা ব্যতিক্রম আছে, সেটাও আমরা বলেছি। আমরা চাইব উপস্থিতিতে বিচার করতে। যদি উপস্থিতিতে বিচার না হয়, তাহলে যেভাবে করে বিচার প্রক্রিয়া করতে হয় সেভাবেই করব। বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা। স্কুলে স্কুলে বই নিতে সকাল থেকে ছিল উৎসবের আমেজ। তবে বছরের প্রথম দিন বিতরণ করা হয়েছে কেবল 4টি শ্রেণীর বই। শিক্ষকরা বলছেন দ্রুতই বাকি বইগুলো তুলে দেয়া হবে কোমলমতিদের হাতে। আদিত্য মামুনের রিপোর্ট।
2025 শিক্ষাবর্ষে প্রাথমিক মাধ্যমিকের 10টি শ্রেণীর বই বিতরণে ব্যস্ত বিদ্যালয়গুলো। বছরের প্রথম দিনেই কোমলমতিদের আনাগোনায় মুখর শিক্ষা প্রতিষ্ঠান। বেলা 9টায় রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা নগর বালক উচ্চ বিদ্যালয়ে এমন উৎসবের রং। উপলক্ষ নতুন বছরে নতুন বইয়ের ঘ্রাণে মাতবে শিক্ষার্থীরা। তবে প্রথম দিন বিতরণের জন্য বিদ্যালয়গুলোতে এসেছে কেবল 4টি শ্রেণীর পাঠ্য বই। প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বই যাচ্ছে কোমলমতিদের হাতে। তাই কেউ কেউ খুশি হলেও মন ভার অনেকেরই। বই পাইছি, বইটা পড়বো, অনেক বড় মানুষ হবো, ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হবো, এটা একটা বড় একটা বিষয় না। আজকে দেওয়ার কথা ছিল কিন্তু আসে নাই। মাধ্যমিকে কেবল 10ম শ্রেণীর শিক্ষার্থীরা পাচ্ছেন নতুন বই, তাও আবার 3 কপি করে। 10ম শ্রেণীর বইগুলো আপনার কভার করা অনেকটা কঠিন হয়ে যাবে, যেহেতু এবার এসএসসি পরীক্ষা আমাদের, তো আমার কাছে সেটা খুব চ্যালেঞ্জ মনে হচ্ছে। একই চিত্র পার্শ্ববর্তী শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়েরও। 3টা বই দিছে, বাংলা, ইংলিশ আর হচ্ছে জেনারেল ম্যাথ। আমি তো বুঝেছিলাম যে জানুয়ারির 1 তারিখে বই পেয়ে যাব, কিন্তু এখন পর্যন্ত একটা বইও পাই না। কিছু কিছু শ্রেণীর ওরা পেয়েছে একটা দুটো বই, কিন্তু আমরা একটাও পাইনি। না, আমার একটু খারাপ লাগছে যে বইটা পেলে ভালো হতো। অভিভাবকরা বলছেন, একে তো নতুন শিক্ষাক্রম, তার উপর বই প্রাপ্তির বিলম্ব খানিক পিছিয়ে দিতে পারে শিক্ষার্থীদের। মানে আমার মেয়ে ক্লাস 6-এ পড়ে, তো ওদের বই এখনো আসেন। আমার ছেলে আজকে বই পায় নাই, সেই জন্য আমারও একটু মন খারাপ আর আমার ছেলেরও মন খারাপ। আমার বাচ্চা ক্লাস 6-এ পড়ে, বইয়ের জন্য আসছি, এক বই পাইনি এখনো। তবে শিক্ষকদের দাবি চলতি মাসেই ধাপে ধাপে হাতে উঠবে সব শ্রেণীর পাঠ্য বই। বই পাওয়া মাত্র আমরা বাচ্চাদের কাছে, ছাত্রদের কাছে বই দিয়ে দিব। 3টি ধাপে বই দিতে তো কিছুটা ক্ষতি অবশ্যই হবে, এটা মেনেও নিতে হবে আমাদের। এবছর 41 কোটি নতুন বই ছাপানোর কথা থাকলেও সময়ের অভাবে সব বই স্কুলগুলোতে পৌঁছাতে পারেনি পাঠ্যপুস্তক বোর্ড। 655 রকমের বইয়ের মধ্যে 150টিতে করা হয়েছে সংস্কার। তাই কিছুটা বিলম্ব হলেও ক্ষতি নেই বলে মনে করেন সবাই। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে দেশের সব প্রান্তের শিক্ষার্থীর হাতে একযোগে নতুন বই তুলে দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নতুন পাঠ্য বইয়ের অনলাইন ভার্সনের উদ্বোধনী অনুষ্ঠানে বিপরীতমুখী শক্তির অনেক ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে বলে জানান শিক্ষা উপদেষ্টা। মাহতাব মিনহাজের প্রতিবেদন। বছরের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা শিশু কিশোর। নতুন বই হাতে পেয়ে তৃপ্তির হাসি তাদের মুখে। তবে শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে মাত্র 6 কোটি বই দেওয়া সম্ভব হয়েছে। বাকি 34 কোটি বই দিতে পার হয়ে যেতে পারে ফেব্রুয়ারি মাস। তাই শিক্ষার্থীদের সুবিধার্থে উদ্বোধন করা হয়েছে পাঠ্য বইয়ের অনলাইন ভার্সন। এতে এনসিটিবির ওয়েবসাইট থেকে বইয়ের পিডিএফ কপি পাবে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের হাতে সঠিক সময়ে বই দিতে না পারায় উদ্বোধনী অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেন শিক্ষা উপদেষ্টা। আমাদের বইগুলো ছাত্রছাত্রীদের হাতে যে এখনই সব দিতে পারা গেল না, এজন্য আমি তাদের অভিভাবকদের কাছে এবং তাদের কাছে আমার আন্তরিকভাবে আমার দুঃখ প্রকাশ করছি। তবে এইটুকু সান্ত্বনা যে যখন বইগুলো পাবে তোমরা কোমলমতি ছাত্রছাত্রীরা, সেই বইগুলা আগের থেকে সুন্দর দেখাবে এবং বছরের মাঝখানে পাতাগুলো ছিঁড়ে যাবে না। অনুষ্ঠানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান জানান, মাত্র 2.5 মাসে 441টি বই পরিমার্জন করা হয়েছে। আমরা মাত্র 2.5 মাসের মধ্যে প্রায় 441টি বই আমরা পরিমার্জন করেছি। এগুলো অনলাইনে আজকে উদ্বোধন হবে। 41 কোটি বইয়ের সবই এবার দেশে প্রিন্ট করা হয় বলে জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব। 41 কোটি বই এর একটি উল্লেখযোগ্য পরিমাণ আমাদের দেশের বাহিরে প্রিন্ট হতো। আমরা এই সরকার এই বছর সম্পূর্ণ বই এদেশে বাংলাদেশে আমরা প্রিন্ট করছি। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব বলেন, মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে এবং শিক্ষকগণের পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে আমাদের অনেক পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার সরকারি অংশ, অবসর ও কল্যাণ সুবিধা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেম বা ইএফটিতে বিতরণেরও উদ্বোধন করা হয়। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। শুরু হলো মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।
পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 29তম এই মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বলেন, দেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ আকর্ষণে বাণিজ্য মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলা আয়োজনের তাগিদ দিয়ে প্রধান উপদেষ্টা এবার ফার্নিচারকে প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করেন। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। প্রতিফলন দেখা গেছে। পর্দা উঠল 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলা উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, রপ্তানি প্রসার ও উৎপাদনমুখী কর্মকাণ্ড বেগবান করতে বাণিজ্য মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় উপজেলা পর্যায়েও বাণিজ্য মেলা আয়োজনের পরামর্শ দেন তিনি। ভবিষ্যতে দেশে বিনিয়োগকারীরা আসবেন তরুণদের মেধা দেখে। তারুণ্য নির্ভর সেই মেলাই হবে আসল বাণিজ্য মেলা। উদ্বোধন শেষে মেলা পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মেলায় জুলাই গণ অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে থাকছে জুলাই চত্বর, ৩৬ চত্বর ও তারুণ্যের প্যাভিলিয়ন। নাহিদ সিরাজি নিম্মি, ২১ টেলিভিশন, ঢাকা। জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে শহীদ পরিবার ও আহতদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্য কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করে তাদের পুনর্বাসনেরও তাগিদ দেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের স্বাস্থ্য কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই উদ্যোগে অভ্যুত্থানে আহতরা সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা পাবে। বিদেশে চিকিৎসার জন্য ডলার বহনের সীমাও শিথিল রাখা হয়েছে এই কার্যক্রমের আওতায়। আহতদের আগ্রহ অনুযায়ী কাজের পথ সৃষ্টির আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। অভ্যুত্থানে আহতদের চিকিৎসা নিশ্চিতে রাষ্ট্রীয় উদ্যোগের কথাও জানান প্রধান উপদেষ্টা। পরে আহতদের সঙ্গে কুশল বিনিময় করেন অন্তর্বর্তী সরকার প্রধান। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। সরকারি হিসেবে জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ হয়েছেন ৮২৬ জন। এর মধ্যে ৬২৮ পরিবারকে সহযোগিতা দেওয়া হয়েছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ব্যাংক হিসাবে জমা হয়েছিল ১০৯,২০,২৩,০০০ টাকা। এর মধ্যে ৪৭,৩২,০০,০০০ টাকা বিতরণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম জানান, নিহত ও আহতদের পরিবারের সহযোগিতায় স্বচ্ছতা নিশ্চিত করতে চিকিৎসাপত্রে চিকিৎসকদের সত্যায়ন বাধ্যতামূলক করা হয়েছে। আরও জানাচ্ছেন দীপু শিকদার। ছাত্র জনতার টানা ১ মাসের আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের সহায়তা দিতে এবং স্মরণে রাখতে গড়ে ওঠে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। সেপ্টেম্বর থেকে চলছে তাদের কাজ। সরকারি হিসেবের বরাত দিয়ে সংগঠনটি জানিয়েছে, ছাত্র জনতার আন্দোলনে শহীদ হয়েছেন ৮২৬ জন। এর মধ্যে ৬২৮টি পরিবারকে সহযোগিতা দেওয়া হয়েছে। বাকি রয়েছে ১৯৮টি শহীদ পরিবার। ফাউন্ডেশনের ব্যাংক হিসেবে জমা হয় ১০৯,২০,২৩,০০০ টাকা। এর মধ্যে ৪৭,৩২,০০,০০০ টাকা বিতরণ করা হয়েছে। জমা আছে প্রায় ৬১ কোটি টাকা। সংগঠনের তথ্য অনুযায়ী আন্দোলনে আহত হয়েছেন ১১,৩০৬ জন। এর মধ্যে সহযোগিতা পেয়েছেন ১,৬০১ জন। এসব তথ্যসহ বিস্তারিত তুলে ধরতে বুধবার রাজধানীর শাহবাগে ফাউন্ডেশনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেই হসপিটালে চিকিৎসা নিয়েছে ওই হসপিটালের ডক্টর দ্বারা ওই ভর্তির ফর্ম বা ছাড়পত্রটা আমরা সত্যায়ন করে নিই। অক্টোবর মাসে 10%, নভেম্বর মাসে দিয়েছি 30%, বাকি 60 আমরা ডিসেম্বরে দিয়েছি। এটা ইনক্রিজ হচ্ছে। সহায়তা প্রদানে বিলম্ব কেন, এর ব্যাখ্যায় সার্জিস কয়েকটি প্রতিবন্ধকতার
কথা তুলে ধরেন। বলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের MIS জেলা প্রশাসনের মাধ্যমে তালিকাটি করেছে। তারা ইনপুট দেওয়ার আগে তারা জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে। আমরা 1601 জন আহতকে চেক বা বিকাশের মাধ্যমে ফান্ড দিয়েছি। তারা এখানে আমাদের যে রিকোয়ার্ডস ডকুমেন্টস ফিল আপ করেছে এবং তাদের লিস্ট MIS-ও আছে। MIS-এ আছে, আমাদের এখানে নেই, তাদেরটা এখন আমরা ছাড়িনি। সার্জিস আরও জানান, ফাউন্ডেশনে মোট 35 জন কাজ করছেন। এতদিন শহীদদের পরিবারকে সহায়তা দেওয়া নিয়ে বেশি কাজ হয়েছে। এখন আহতদের সহায়তা দেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রায়োরিটি থাকবে আমাদের আহত যোদ্ধারা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। আনন্দ উচ্ছ্বাস আর দুঃখ বেদনা ভাগাভাগি করে সামনে এগিয়ে যাবে দেশের গণমাধ্যমের অনন্য নাম 21 টেলিভিশন। খ্রিস্টীয় নতুন বছরের প্রথম দিনে কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে এই আশাবাদ ব্যক্ত করেন 21 টেলিভিশনের চেয়ারম্যান ও CEO আব্দুস সালাম। এ সময় ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনোভা মাহবুব সালাম বলেন, গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে কাজ করে যাবে 21 টেলিভিশন। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। যে কোনো দিবস বা উৎসবে আনন্দ আয়োজনে একাত্ম হয়ে ওঠে 21 পরিবার। ক্যালেন্ডারের পাতায় পুরাতন বছরকে বিদায় দিয়ে শুরু হলো নতুনের পথচলা। ইংরেজি 2025 সালের প্রথম দিনে 21 পরিবারের সাথে আনন্দঘন সময় পার করতে উপস্থিত হন 21 টেলিভিশনের চেয়ারম্যান ও CEO আব্দুস সালাম এবং ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনোভা মাহবুব সালাম। টেলিভিশনের সকল বিভাগের সহকর্মীদের নিয়ে কেক কাটেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। এ সময় সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানান 21 টেলিভিশনের চেয়ারম্যান ও CEO। 2025 সাল 21 টেলিভিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বছর এবং এই বছরে আমরা আমাদের প্ল্যান আছে অনেক কিছু, ইনশাল্লাহ আমরা অনেক দূর আগায় যাব। 21 টিভির ফ্যামিলি মেম্বার সারা দেশব্যাপী আমাদের যে প্রতিনিধি আছে সকলকে এবং যারা 21 শুভানুদ্দয়ী এবং বিশেষ করে আমাদের বিজ্ঞাপনদাতা যারা আমাদেরকে হেল্প করতেছে, আমাদের সহযোগিতা করতেছে এবং সবাইকে 21 পরিবারের পক্ষ থেকে এই ইংরাজি নববর্ষের শুভেচ্ছা। আগামীতে দুঃখ বেদনা যাই আসুক সকলের সাথে তা ভাগ করে নেওয়ার কথা জানান 21 অভিভাবক। উই আর লাইক এ ফ্যামিলি এবং আমরা আমাদের দুঃখর সময়গুলো যেমন ভাগাভাগি করা এবং আনন্দ একত্রিতে সেটা ভাগাভাগি করব। 21 টেলিভিশন আগামীতে উত্তরোত্তর তার উন্নয়ন হবে এবং মিডিয়াতে একটা জোরালো ভূমিকা রাখবে। গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী 21 টেলিভিশন। দীপ্ত চেতনায় 21 চায় সে মর্যাদার অক্ষুণ্ণতা। গণমাধ্যমের যে স্বাধীনতাটা আমরা পেয়েছি ফিরে, এটাতে আমাদেরকে ধরে রাখতে হবে, এটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে। আমাদের রাইটগুলো, এই যে গণমাধ্যমের স্বাধীনতাটা প্রত্যেককে, সেটা যারা জার্নালিস্ট আছে বিশেষ করে, এবং মুক্তভাবে কাজ করার এই জিনিসটা মানে কন্টিনিউ থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস। বিদায়ী বছর 2024 সালে ছাত্র জনতার আত্মত্যাগকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর। ছাত্র জনতাকে অসংখ্য ধন্যবাদ জানাই, বিকজ তারা আমাদেরকে শিখিয়েছে ইউনিটি ক্যান মেক এভরি পসিবল থিং পসিবল। সো ইউনিটিটা বজায় রাখতে হবে, আমরা ইউনাইটেডলি কাজ করব, যেটা কিনা বিগত 15 বছরে আসলে একটা ট্রমার মধ্যে ছিল সবাই, কারণ সত্য বলতে গেলে সবাই ভয় পেত। গণমাধ্যমের অগ্রযাত্রায় 21 টেলিভিশন অগ্রসৈনিক বলেন তাসনোভা মাহবুব সালাম। গণমাধ্যম সত্য কথাই বলে, সো এটা আমাদেরকে প্রচার করতে হবে এবং এটা সবার মধ্যে আমাদেরকে ফিল করাতে হবে যে ইয়েস, আমরা সত্য কথা বলবো। গণমাধ্যম এখন মুক্ত বাতাসে কথা বলতে পারছে। শত ঝড় ঝঞ্ঝা মারিয়ে 21 পথচলায় এমন আনন্দ আয়োজন নতুন বছরে কর্মীদের উদ্যমকে আরও বেগবান করবে, সে প্রত্যাশায় উঠে আসে বর্ষবরণের এই অনুষ্ঠানে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন,
ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। আগের সব রেকর্ড ভাঙল বিদায় ডিসেম্বর, দেশে এসেছে সর্বোচ্চ রেমিটেন্স। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। খ্রিস্টীয় নতুন বছরে স্বপ্ন বুনতে শুরু করেছেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে অপরাজনীতি ও অর্থনৈতিক মুক্তির প্রত্যাশা তাদের। সেই সঙ্গে শিক্ষাঙ্গনে স্বাভাবিক অবস্থা ফেরানোর পাশাপাশি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা প্রতিফলিত হচ্ছে জনমনে। সঞ্জয় অধিকারের রিপোর্ট। 24-এর মধ্যভাগে হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে দেশ। রাজনীতির অঙ্গনে ঘটে গেছে আমূল পরিবর্তন। এ অবস্থায় নতুন বছরে এক বৈষম্যহীন দেশ গড়ার স্বপ্ন তৈরি হয়েছে মানুষের মনে। রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো বিনির্মাণের স্বপ্ন দেখছে, বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখছে, আমাদের একটা প্রত্যাশা থাকবে যে 2025 বাংলাদেশের জন্য একটা নতুন বার্তা নিয়ে আসবে, একটা নতুন সম্ভাবনার দুয়ার নিয়ে আসবে। স্বৈরাচার সরকারের পতনে মুখ্য ভূমিকা রেখেছেন শিক্ষার্থীরা। গত 1.5 দশকে দেশের শিক্ষাঙ্গনে যে অরাজকতা চলেছে তা থেকে মুক্তি মিলেছে। এখন স্বপ্নের বাংলাদেশ গঠনে নবপ্রত্যাশা তৈরি হয়েছে। আমরা প্রত্যাশা করি 24-এর ডিসেম্বরের সাথে সাথে নতুন 25-এর আগমনে আমাদের ছাত্র রাজনীতি এবং দেশ ও জনগণের মাঝে শৃঙ্খলা ফিরে আসবে এবং গ্রহণযোগ্য ছাত্র রাজনীতি পুনরায় প্রতিষ্ঠা পাবে। ক্যাম্পাসগুলোতে সন্ত্রাস দমন হবে এবং শিক্ষার সঠিক পরিবেশ সৃষ্টি হবে। আমরা পিছনে যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছি, বিভিন্ন ক্যাম্পাসে রাজনৈতিক একটি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে আমরা লড়েছি, আমরা চাইব এবং আমরা এই দিকে সজাগ থাকব এর পুনরাবৃত্তি যেন এই দেশে আর না করতে পারে। শেখ হাসিনার শাসনামলে দেশের আর্থিক খাতে যে বিপর্যয় নেমে এসেছিল, অলিগার্কদের পতনে সেটিও ঘুরে দাঁড়াতে শুরু করেছে। তবে বিশ্লেষকেরা বলছেন, অর্থনীতির ভিত শক্ত করতে নতুন বছরে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। আমাদের প্রধান প্রত্যাশা থাকবে লিকুইডিটি সিচুয়েশনটা যাতে আর একটু ইজি হয়। তো ইজি হওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট মনিটরি পলিসিটার দিকে আমরা তাকিয়ে থাকবো যে মনিটরি পলিসিটা কেমন হচ্ছে, ক্রেডিট এক্সপ্যানশনটা হবে কিনা, ইন্টারেস্ট রেটটা একটু কমবে কিনা। সাথে সাথে এনপিএল একটা বড় ধরনের কনসার্ন এবছর। গণ অভ্যুত্থানের মাধ্যমে জঞ্জাল পরিষ্কারের যে অভিযান শুরু হয়েছে সেটি সফল হলেই সার্থক হবে আগামীর বাংলাদেশ। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। আগের সব রেকর্ড ভেঙে একক মাস হিসেবে দেশে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে বিদায় ডিসেম্বরে। এই মাসে প্রবাসীরা $264 কোটি সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন, যা দেশ স্বাধীন হওয়ার পর সর্বাধিক। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এর আগে এক মাসে সবচেয়ে বেশি $260 কোটি রেমিটেন্স এসেছিল 2020 সালের জুলাই মাসে। এদিকে বছর ভিত্তিক হিসাবেও সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে 2024 সালে। গত বছর এসেছে $2,689 কোটি, যা আগের বছর ছিল $2,192 কোটি। এই হিসেবে রেমিটেন্স বেড়েছে $497 কোটি। সাম্প্রতিক কোনো বছরে এত রেমিটেন্স আসেনি। এদিকে রেমিটেন্স বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত বাড়ছে। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের আলোকে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এপিএ বাস্তবায়নে পর্যালোচনা ও মতামত সহ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদ বৈঠকে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদ বৈঠকে সভাপতিত্ব করেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এপিএ কাঠামো পুনর্গঠনে অর্থ উপদেষ্টার নেতৃত্বে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পর্যালোচনা সহ প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণের নির্দেশনা দেওয়া হয়। এছাড়া ইটভাটা কেন্দ্রিক বায়ু দূষণ নিয়ন্ত্রণে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের পাশাপাশি এয়ার পিউরিফায়ারের বিদ্যমান শুল্ক হ্রাস করে এর ব্যবহার সম্প্রসারণের সিদ্ধান্ত হয় বৈঠকে। বেক্সিমকো গ্রুপের 3 প্রতিষ্ঠানে 25 জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এর মধ্যে বেক্সিমকো লিমিটেডে 9 জন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে 9 জন ও শাইনপুকুর সিরামিক্স লিমিটেডে 7 জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। পুঁজিবাজারের বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে এবং উদ্ভূত সার্বিক পরিস্থিতি বিবেচনায় তালিকাভুক্ত এই 3 কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা হয়েছে বলে বিএসইসির আদেশে বলা হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নতুন সিদ্ধান্তের কারণে বেক্সিমকো গ্রুপের এই 3 কোম্পানিতেই স্বতন্ত্র পরিচালকরা পর্ষদে সংখ্যাগরিষ্ঠ হবেন।
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে ১৪৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়াও ২৯টি ব্যাংক হিসাবে ৩৪৯ কোটি ১৫,২১,৫৮২ টাকা লেনদেন করেছেন সাবেক আইনমন্ত্রী। এদিকে নাটোর ১ আসনের সাবেক এমপি শহীদুল ইসলাম বকুলের বিরুদ্ধে ২ কোটি টাকার দুর্নীতি মামলা করেছে দুদক। তার মোট ২৯ কোটি টাকার বেশি ব্যাংকে অবৈধ লেনদেনের হিসাব পেয়েছে দুদক। সংস্থাটির উপপরিচালক জানান, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দ্বৈত নাগরিকত্বের তথ্য চেয়ে পাসপোর্ট অফিস, স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব আনিসুল হক সাবেক মন্ত্রী পাবলিক সার্ভেন্ট হিসাবে অপরাধমূলক অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহার পূর্বক জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। জনাব শহীদুল ইসলাম বকুল সাবেক সংসদ সদস্য ২,২৭,৪৯,০০০ টাকার বেশি সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা একটি মামলা রুজু করা হয়েছে। অনিয়ম, ঘুষ, কাজে অবহেলা, অসদাচরণের অভিযোগে বিভিন্ন জেলার ১২ জন বিচারকের বিরুদ্ধে ফোন কল এসেছে সুপ্রিম কোর্ট হেল্পলাইন সেন্টারে। বিবৃতিতে সুপ্রিম কোর্ট জানায়, ঘুষ অনিয়মের মোট ৩৩টি অভিযোগ আসে। এছাড়াও হাইকোর্ট বিভাগের কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে ৩ এবং জেলা আদালতের কর্মচারীদের বিরুদ্ধে ৬টি অভিযোগ আসে। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ পর্যন্ত সারা দেশ থেকে ১,০০৩টি কল গ্রহণ করা হয়েছে। আইনি পরামর্শ দেওয়া হয়েছে ৬০৪টিতে। বিভিন্ন মামলার তথ্য জানতে চেয়ে ৩৪৪টি কল আসে। বিলম্ব সেবা প্রাপ্তির কল আসে ৫৫টি, আর ৩৩টি কল আসে ঘুষ, অনিয়ম ও অসদাচরণের, যার মধ্যে ১২ জন বিচারক রয়েছেন। ৬টি অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে। এবার আভিভা ফাইন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রিমিয়ার স্টল ও ৩টি এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। বুধবার ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ইসলামী ব্যাংকের ৬৩ নম্বর স্টল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মুনিরুল মাওলা, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট AKM মাহবুব মোর্শেদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মজনুজ্জামান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম। স্টলে প্রতি বছরের মতো এবারও আধুনিক ব্যাংকিং সেবাসহ বাণিজ্য মেলায় আগত ক্রেতা, দর্শনার্থী, গ্রাহক ও ব্যবসায়ীদের তথ্য সেবা প্রদান করা হচ্ছে। ব্যাংকের স্টলে অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে সরকারি রাজস্ব, ভ্যাট, ট্যাক্স ও বিভিন্ন ফি জমাদানেরও ব্যবস্থা রয়েছে। আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বিপিএলে প্রথম জয় পেতে মরিয়া রাজশাহী ও ঢাকা, এগিয়ে যাওয়ার লড়াইয়ে বরিশালের প্রতিপক্ষ রংপুর। দেখছেন রাতের ২১ সংবাদ। পৃথক সড়ক দুর্ঘটনায় রাজশাহীতে ৩ মোটরসাইকেল আরোহী সহ নারায়ণগঞ্জ, ফরিদপুর ও নওগাঁয় ৯ জন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৬:৩০টার দিকে রাজশাহীর মোহনপুরে ২ মোটরসাইকেলে ৪ আরোহী নিজেদের বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় কালীতলা এলাকায় পেছন থেকে একটি গাড়ি তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের মাছের দোকানে উঠে যায়। সে সময় মাছ কিনতে আসা রামদাস ও ইবাদুল্লাহ ঘটনাস্থলেই নিহত হন। একই এলাকায় ইট বহনকারী ট্রলির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে হৃদয় মিয়া নামে মারা যান একজন। এদিকে বাস চাপায় ফরিদপুরের ভাঙ্গায় ২ জন এবং নওগাঁর মহাদেবপুরে নিহত হয়েছেন একজন। শেষ করছি রাতের ২১ সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভিন্ন উদ্দেশ্য যাদের, তারাই নির্বাচন নিয়ে ভয় পায়, বললেন তারেক রহমান। নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান। হাসিনার বিরুদ্ধে হত্যা, গণহত্যার ২৩৭ মামলা, বিচারের জন্য দেশে ফেরাতে চেষ্টা চালিয়ে যাবে সরকার। নতুন বই হাতে শিক্ষার্থীদের উচ্ছ্বাস, একসাথে দিতে না পারায় শিক্ষা উপদেষ্টার দুঃখ প্রকাশ। ভবিষ্যতে তরুণদের মেধা দেখে আসবে বিনিয়োগ, বললেন প্রধান উপদেষ্টা। বাণিজ্য মেলার উদ্বোধন। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ব্যাংক হিসাবে ১০৯ কোটি টাকা,
628 শহীদ পরিবারকে অর্থ সহায়তা। একুশে টেলিভিশনের সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইট। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।